চ্যাপ্টার নাম্বার 8, মাটি দূষণ। বলছে যেমন আমরা জল দূষণকে বলছিলাম, সেরকমই মাটি দূষণও কী হচ্ছে না, যখন বিভিন্ন ধরনের দূষিত পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার ইত্যাদি ইত্যাদি মিশে যাচ্ছে এবং তার কারণে মাটির উর্বরতা এবং গুণগত মান হারাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি মাটি দূষিত হয়েছে। এবার আমরা মাটি দূষণের কারণ দেখছি। মাটি দূষণের অনেক ধরনের কারণ হতে পারে। তার মধ্যে বলছে প্রথম হচ্ছে নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি পাবে, বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাবে, তার কারণে কী করা হবে, গাছ কাটা হবে, যার ফলে মাটি ক্ষয় হবে এবং মাটি দূষণ হবে। এছাড়া এই যে মানুষেরা থাকবে, তারাও অনেক ধরনের আবর্জনা ফেলবে, যার কারণে কী হবে, মাটি দূষিত হয়। কৃষিকাজে কী করা হয়, জনসংখ্যা বেশি হচ্ছে, তার জন্য আমাদের কীটনাশক সার, রাসায়নিক সার ইত্যাদি ব্যবহার বেশি করতে হচ্ছে। একটা ফসলের খাদ্যগুণ নষ্ট হয়ে যাচ্ছে, কীটনাশকের অংশ থেকে গেলে তা ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। তেমনি মাটিতে থাকা যে সকল ছোটো ছোটো প্রাণী আছে তারাও কিন্তু মারা যাচ্ছে কীটনাশকের অতিরিক্ত প্রভাবে। তারপরে জৈব পদার্থের অভাব ঘটবে এবং মাটির গুণমান নষ্ট হবে। ঠিক একইভাবে শিল্প উৎপাদনের ক্ষেত্রে কী করা হবে না, বহুবার চাষ করা হবে, অনেক কিছু চাষ করা হবে, তাই মাটির উর্বরতাও কমে যেতে পারে। এর জন্য মাটির উর্বরতা কমে যেতে পারে। এছাড়া হচ্ছে এরপরেরটা হচ্ছে শিল্প উৎপাদন। যখন কোনো জিনিসের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে, তাহলে সে ধরনের চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কী করব, সেই কলকারখানা থেকে বজ্র বের হবে, সেটা মাটির উপর ফেলা হবে, জল দূষণ হবে। এছাড়া বিষাক্ত গ্যাস বের হবে এবং সেখানে বায়ু দূষণ হবে এবং তারপর অ্যাসিড বৃষ্টি হবে এবং সেটার থেকেও মাটি দূষণ হবে। গৃহস্থালির মধ্যে কী হবে, গৃহস্থালির মধ্যে আমরা বিভিন্ন ধরনের আবর্জনার কারণে কী করব, আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি গঠিত হবে। এছাড়াও শৌচাগারে জল, মলমূত্র ইত্যাদি মিশলেও রোগ জীবাণু, অসুখের সংক্রমণ হবে। পলিথিন, প্লাস্টিক ইত্যাদি মাটিতে মিশে যায় না, ঠিক আছে, তার কারণে কী হবে না, এই আবর্জনাগুলোর কারণে বিষাক্ত হয়ে যাবে মাটি। যানবাহনের জন্য কী হবে, যানবাহনের জন্য নগরায়নের ফলে যানবাহন বৃদ্ধি পাবে, যানবাহনের ফলে বায়ু দূষণ হবে, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হবে, যেখানে কিনা মাটি দূষণ করবে লাস্টে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কী হবে না, তাপবিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রের যে সকল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হোক, ছাই হোক, ইটভাটার ছাই হোক ইত্যাদি থেকে মাটি দূষিত হবে। তেমনি এদের থেকে বায়ু দূষণ হবে, বায়ু দূষণ থেকেও মাটি দূষণ হবে। এছাড়া দূষিত মাটিতে যদি কোনো রকমভাবে উদ্ভিদ, ফসল তৈরি করা হয়, তখন সেটাও কিনা তেজস্ক্রিয় বিকরণের প্রভাব তার মধ্যেও থাকবে। এবার হচ্ছে ইটভাটার মধ্যে বলছে মাটি বেশি লাগছে, তার জন্য মাটি বেশি কাটা হচ্ছে, তার কারণেও মাটি ক্ষয় হচ্ছে, যেটা কিনা আমাদের মাটি দূষণের আরেকটা দিক। পরের দিকে বলছে যে 1984 সালে আমাদের কী হয় না, ভোপালের মধ্যে মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড এর কারখানায় কী হয় না, অতি বিষাক্ত একটি গ্যাস ছিল, সেটা কিনা বের হয়, যার কারণে বহু মানুষ মারা যায়, বহু মানুষ পঙ্গু হয়। এছাড়াও আরেকটা ঘটনা বলছে, যেটা কিনা বলছে যে 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্র, বা 2011 সালে জাপানের ফুকুশিমা ডাইচিতে কী হয় না, দুর্ঘটনা হয়, যেটা কিনা তেজস্ক্রিয় দুর্ঘটনা ছিল এবং যার ফলে কী হয় না, সেখানে মাটি, জল, বাতাসে ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে যায় এবং প্রচুর মানুষের ক্ষতি হয়। এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা ফেলা হয় জাপানের মধ্যে, এবং যার ফলেও এই পারমাণবিক যে তেজস্ক্রিয় বজ্রের জন্য তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষের ক্ষতি হয়, ঠিক আছে। বলছে আমাদের কী করা উচিত নয়, অবশ্যই আমাদের আবর্জনা ঠিক জায়গায় ফেলা উচিত। পলিথিনের বদলে কাগজ বা অন্য পাটের থলের ব্যবহার করা উচিত। আমাদের গাছপালা লাগানো উচিত, আমাদের জৈব সারের ব্যবহার বাড়ানো উচিত এবং মানুষদের সচেতন করতে হবে, ঠিক আছে। এবং এইদিকে আমরা যদি এগুলো করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, যে মাটির উর্বর ক্ষমতাও বাড়াতে পারি, মানুষের চাহিদাও মেটাবার চেষ্টা করতে হবে। এজন্য আমাদের কিন্তু আরও অনেক রিসার্চ ডেভেলপমেন্টও করতে হবে। সেটা হচ্ছে মাটি দূষণের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।